ঢাকা দিল্লি সম্পর্কের গন্তব্য কোথায়, এটা এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। কারণ বাংলাদেশে যখন ভারতের হাইকমিশনগুলোর সামনে আন্দোলন হলো, তখন ভারত ক্ষুব্ধ হয়েছিল। এরপর দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, সেখানে ওদেশের মানুষ আন্দোলন শুরু করেছে এবং বাংলাদেশের হাইকমিশনের অফিসে হামলা হয়েছে। এই হামলা ঠেকানোর জন্য সেখানকার পুলিশ চেষ্টা করেছে, হামলাকারীদের সঙ্গে পুলিশের দাঙ্গাও হয়েছে, অর্থাৎ সংঘাত হয়েছে। ফলে দুই দেশে ভিসা কার্যক্রম এখন কার্যত বন্ধ আছে। এতে লাভ ক্ষতি কী হলো সেটা বিচার বিশ্লেষণ নিশ্চয়ই দুই দেশের সরকার করবে। পড়শি দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বাংলাদেশের লাভ কী, আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে ভারতের এই বা লাভ কী, এই লাভ ক্ষতির হিসাব করার মধ্যেই একটি কথা বলা চলে, সেটা হলো আজকে দিল্লিতে এবং ক্যালকাটায় বাংলাদেশের হাইকমিশন অফিসে হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 10 দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণব বার্মাকে তলব করেছে, প্রতিবাদ করেছে। এই তো গেল কূটনৈতিক কথাবার্তা। কিন্তু অন্য একটি প্রসঙ্গ এখানে চলে আসে, সেটা হলো 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ভারত পালিয়ে অবস্থান নিয়েছেন। তিনি সেখানে অবস্থান করছেন এখন। বাংলাদেশের আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি ভারতে অবস্থান করছেন, এই নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ সংক্ষুব্ধ অবস্থায় আছে। নানাজন নানা কথা বলছেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনিও সেখানে বসেনি। ভারতের একাধিক গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন অনলাইনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। সেই অনলাইন ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে নানাভাবে দায়ী করেছেন। অর্থাৎ সেখানে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার তথা গণমাধ্যমের যে কথাবার্তা আসছে, সেগুলো এই অবস্থায়, এই সময়টাই আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের মধ্যে। এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান নিয়েছেন, এটা যেমন বাস্তবতা, তেমনি তিনি সেখানে বসে যেই বক্তব্য দিচ্ছেন ভারতের গণমাধ্যমে, সেগুলোতে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনে সংঘাত হয়েছে পুলিশের সঙ্গে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আবার বাংলাদেশের পক্ষ থেকেও নানা ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। দুই দেশের সম্পর্কের এমন টানাপোড়েনের মধ্যে গিল ডালা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল এবং গোলাটে হচ্ছে। এমন একটা সময় এই পরিস্থিতিটা জটিল হচ্ছে, গোলাটে হচ্ছে, যখন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হলো একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করে নতুন সরকার রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সেই প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন হবে সেটা এখন বলা মুশকিল। কারণ ইতিমধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণার পর প্রার্থীর উপর হামলা হয়েছে। বাংলাদেশের তরুণ বিপ্লবী ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন, গুলিতেই তিনি মারা গেছেন। তার খুনিরা ইতিমধ্যে ভারত পালিয়ে গেছে বলে প্রচার হয়েছে এবং খুনিদের অ্যাকাউন্টে 127 কোটি টাকা লেনদেন হয়েছে বলে তথ্য প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে বলা হচ্ছে নির্বাচনের আগে নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে একাধিক হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা রয়েছে। এমন জটিল অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভারতের এতদিন ছিল বাকযুদ্ধ, এখন সেটা কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে। ভবিষ্যৎ খুবই জটিল এবং এই জটিল পথ বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দুই দেশের জনগণের স্বার্থে কীভাবে শান্ত অবস্থায় ফিরিয়ে আনবে সেটা দুই দেশের সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর জনগণ, যদি বলা হয় যে বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কের স্বার্থে আগামীতে যেন সম্পর্ক শান্তিপূর্ণ রাখা যায়, দুই দেশের মানুষও শান্তিপূর্ণ অবস্থান করবে বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।